নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের রেসিপি হলো বিয়েবাড়ি স্টাইল মটন কষা। আমার মনে হয় যে কোনো রান্না কিন্তু শুধু রান্না নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে প্রচুর গল্প, স্মৃতি আর ভালোবাসা। আমার এই রান্নাটা শেখা আমার মায়ের কাছে, আর আমার মা এই রান্নাটা শিখেছেন আমার এক ঠাম্মির কাছে। ঠাম্মি আজ আমাদের সাথে নেই, কিন্তু থেকে গেছে ঠাম্মির সেই রান্নাটা। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেওয়া যায় সেই বিয়েবাড়ি স্টাইল মাটন কষা। আগেই বলে রাখি, রান্নাটা কিন্তু খুবই সোজা আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। ছোটবেলায় মা যখন এই রান্নাটা করতো, উকি পেরে বসে থাকতাম যে কখন খেতে পাবো। সেই স্বাদটা হয়তো আমি এখনও আনতে পারি না, কারণ সেই রান্নাই থাকতো প্রচুর পরিমাণে ভালোবাসা। যাকে রান্নাটা তাহলে শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে মটন। আর মটনটা কিন্তু আমি এখানে সামান্য একটু চর্বি মেটে সবই নিয়েছি এখানে, আর মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এবার 4টে বড় সাইজের পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে স্লাইসে কেটে নিতে হবে। তার সঙ্গে লাগবে আলু 3টে, আর আলুটা আমি এরকম হাফ কেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট লাগছে টমেটোর পেস্ট, টক দই, হলুদ গুঁড়ো, লাগবে জিরে গুঁড়ো, আর এসবের সঙ্গে লাগছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাধারণ লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে লাগবে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। রান্নাটা আমি করে নেব সর্ষের তেলে, আর লাগবে পরিমাণ মতো নুন। বলে রাখি, এই রান্নায় কিন্তু ম্যারিনেশন করে রাখার কোনো দরকার নেই। মাটনটা আমি প্রথমেই নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। আর এই নুন আর হলুদ গুঁড়ো যেন মাংসের গায়ে ভালো মতো লেগে থাকে, তাই জন্য দেব সামান্য একটু সর্ষের তেল। এই প্রায় 4 টিস্পুনের মতো সর্ষের তেল দিলাম। আর এবার সব কিছুকে ভালো করে মিক্স করে দেব। হাতে করে ঘষে ঘষে সব কিছুকে একটু ভালো করে মিক্স করব, যাতে এই নুন, হলুদ, সর্ষের তেল সব কিছু মাংসের গায়ে ভালো মতো লেগে যায়। আর আগেই যেমন বললাম, এই রান্নায় ম্যারিনেশন করে রাখার কোনো দরকার নেই। মানে মাংসের গায়ে এই সব কিছুকে মিক্স করে নিয়েই আমি কিন্তু রান্নাটা শুরু করব। এটাই হলো এই রান্নার সবথেকে বেশি শর্টকাট ট্রিক। এই নুন, হলুদ আর তেল মাখানো মাংসটা দিয়ে দিলাম প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে দেবার পর অনেকেই কী করেন, জলের ব্যবহার করেন না, কিন্তু আমার মনে হয় সেই কেসে মাংসটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণে জল, মানে খুবই অল্প পরিমাণে কিন্তু আমি জল এখানে ব্যবহার করেছি। এবার প্রেসার কুকারে চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার কিছু টিপস আছে, যেমন প্রথম 2 মিনিট একদম হাই হিটে রাখতে হবে। তারপর নেক্সট 20 মিনিট সেদ্ধ করব একেবারে লো হিটে। এই স্টেপটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, কারণ যেহেতু জলের ব্যবহার খুব বেশি করিনি, তাই জন্য যদি পুরো রান্নাটা মিডিয়াম হিটে বা হাই হিটে করা হয়, সেই কেসে কিন্তু রান্নাটা তলায় ধরে যাবে। চাপা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু মাংস আমাদের মাত্র 90%-এর মতো কুক করতে হবে, পুরো 100% কিন্তু আমরা কুক করব না। এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, প্রায় 1/2 কাপ পরিমাণে আমি তেল দিলাম। আর তেলটা দেবার পর তেল খুব বেশি গরম হওয়ার আগেই আমাদের দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। মনে রাখবেন, তেল যেন পুরোপুরি গরম না হয়ে থাকে। তারপর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেল বেশি গরম হয়ে গিয়ে থাকলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে আর ভালো খেতে লাগবে না, স্বাদটা তেতো হয়ে যাবে। তাই জন্য মিডিয়াম হিট অয়েলে কিন্তু আমরা এই গুঁড়ো মশলাগুলো দেব। আর তেল যখন মিডিয়াম হিট হট থাকবে, তখনই আমরা দেব এর মধ্যে এই আলুগুলো। খুব বেশি গরম তেলে আলু দিলে আলুর গাটা পুড়ে যাবে, আর এটা ভাজা হবে না, ভালো মতো সেদ্ধ হবে না। তাই জন্য মিডিয়াম হিট অয়েলেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আর যেহেতু আমি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, তাই জন্য আলুর গায়ে একটা খুবই সুন্দর কালার আসবে, আর রান্নাটাও একটা ভালো টেক্সচার আসবে।
মনে রাখবেন এই টিপটা, যে কোনো রান্নায় ভালো কালার আনবার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি তেলে প্রথমেই দিয়ে দেওয়া হয় ঠিক এইভাবে, তাহলে কিন্তু রান্নার কালার খুবই ভালো আসে। চাপা দিয়ে আলুগুলোকে আমরা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে প্রায় আমি 7 থেকে 8 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর গায়ে একটা খুবই সুন্দর কালার এসে গেছে। আর এবার এক এক করে সবকটা আলু আমি তেলের মধ্যে থেকে তুলে সাইডে রেখে নেব। আলু কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। এবার সেই একই তেলে দিলাম তেজপাতা, দারচিনি, তার সঙ্গে দেব কিছু ছোট এলাচ, আর দেব সাথে লবঙ্গ। ব্যাস, এই কটা গরম মশলাকে আমাদের একটু তেলে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে এই সব কটা গোটা মশলাকে ভালো মতো একটু ভেজে নেব। আর যখন দেখবেন একটা সুন্দর গন্ধ ছেড়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব এই কুচনো পেঁয়াজটা। এবার বলে রাখি, পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই রান্নায় একটু বেশি লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুনটা। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর যেহেতু পরিমাণটা একটু বেশি, তাই জন্য ভাজতে যাতে সময়টা একটু কমানো যায়, তাই জন্য এই পর্যায়ে নুনের ব্যবহার করলাম। এবার সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে মিডিয়াম হিটে আমাদের ভালো মতো ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া অবধি কিন্তু আমরা এটাকে ভেজে নেব। যেহেতু পেঁয়াজটা পরিমাণে একটু বেশি, তাই চাপা দিয়ে মিডিয়াম হিটে আমি একটু ভাজছি পেঁয়াজটা, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার চাপা খুলে নিলাম। এই পর্যায়ে পেঁয়াজ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু ভেজে নিতে হবে যাতে কালারটা আরও একটু ব্রাউন হয়ে যায়। এবার সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করলাম, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে একটা ভালো কালার এসে গেছে। এই পর্যায়ে অ্যাড করলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে বলে রাখি, আদা আমি 1/2 ইঞ্চি মতো নিয়েছি, আর রসুনের পরিমাণটা কিন্তু আদার চেয়ে ডাবল হতে হবে, মানে 2:1 হবে রসুন আর আদার রেশিওটা। আর লঙ্কা আমি দিয়েছি এখানে প্রায় 4টে পেস্ট করে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন। এই রেশিওটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। আদা আর রসুন, মানে রসুনটা একটু বেশি পরিমাণে লাগে আদার চেয়ে। আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। আর এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আবারও সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে কিন্তু মশলা আমাদের খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ ওদিকে মাংস আমাদের ভালো মতো আগে থাকতেই সেদ্ধ হয়ে আছে, তাই মাংস দেবার পর মশলা কষানোর আমাদের কোনো দরকার হবে না। এবার এর মধ্যে দেব গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিলাম এই প্রায় 1 টিস্পুনের মতো। আর তারপর সব কিছুকে আবারও নাড়াচাড়া করলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ধনে গুঁড়োর ব্যবহার করিনি। আমার মনে হয় এই পর্যায়ে ধনে গুঁড়ো দিলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। ঠিক বিয়েবাড়ির স্বাদ করতে গেলে আমার মনে হয় জিরে গুঁড়ো দেওয়াটাই এনাফ, তবে আপনারা চাইলে অবশ্যই ধনে গুঁড়ো ইউজ করতে পারেন। এবার সব কিছুকে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। আর জলটা দিয়ে আমি ওভেনের হিটটা অফ করে দিলাম, আর তারপর দিলাম টক দই। হিট অফ থাকা অবস্থাতেই আমাদের টক দইটা ভালো মতো এতে মিশিয়ে নিতে হবে। এই স্টেপটা যদি ফলো করেন তাহলে কিন্তু টক দই একেবারেই কেটে যাবে না। এবার দিলাম পরিমাণ মতো নুন, তারপর ওভেনের হিটটা অন করে দিলাম। ওভেনের হিট অন করে দিয়ে আবারও সব কিছুকে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর যেহেতু টক দই আমরা আগে থাকতেই ফেটিয়ে এখানে দিয়ে রেখেছি, তাই জন্য এবার কিন্তু টক দই একদমই কেটে যাবে না। এবার দিয়ে দিলাম সেই ভেজে তুলে রাখা আলুগুলো, আর আলুগুলো দিয়ে আবারও সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নেব।
আর এবার আলুগুলোকে আমাদের এই গ্রেভিতে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি জল দিইনি, তাই জন্য আমাদের ওভেনের হিটটা রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে আমাদের কিন্তু আলুকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আর অতি অবশ্যই মাঝে মাঝে চাপা খুলে নিয়ে আমাদের এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু মশলা তলায় ধরে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি চাপা খুলে নিয়ে ভালো মতো নাড়াচাড়া করছি। আর এবার আলু যখন মোটামুটি 80%-এর মতো কুক হয়ে গেছে, তখন আমি এটা এই গ্রেভির থেকে তুলে সাইডে রেখে নেব। আর এবার সেই একই গ্রেভিতে দিয়ে দেব মাটন। আর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটা বেশ সেমি গ্রেভি টাইপের হয়ে আছে আর কি, মানে খুব বেশি জল কিন্তু গ্রেভিতে থাকেনি। এই পর্যায়ে আমি অ্যাড করলাম মাটন। আর দেখতেই পাচ্ছেন মাটনে কিন্তু আমি মাত্র 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করেছিলাম, কিন্তু এখানে মাটনের থেকেও বেশ ভালো পরিমাণে জল রিলিজ হয়েছে। এবার মাটনটা দেবার পর হালকা হাতে সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব, যাতে মাটন এই গ্রেভির সাথে ভালো মতো একটু মিক্স হয়ে যায়। আর মাটন যেহেতু আমি শুধু 90%-এর মতোই সেদ্ধ করেছি, এখনও ফুললি কুক হয়নি, তাই জন্য এটাকে লো হিটে ভালো মতো আমাদেরকে একটু এটাকে কুক করে নিতে হবে। সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে এটাকে আমরা রান্না করব। তবে তার আগে গ্রেভির সাথে মাটনটাকে আমাদের খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু নুনটা অবশ্যই চেক করে নেবেন। নুনটা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করলাম। আর এবার ওভেনের হিটটা একদম লোতে রেখে এটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, কড়ার চাপা খুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু দারুণ একটা গন্ধ ছেড়ে এসছে। এবার সব কিছুকে একটু ভালো মতো মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে যেহেতু বেশ ভালো পরিমাণে জল বেরিয়েছে, তাই জন্য গ্রেভিটাও বেশ সুন্দর হয়ে গেছে। সব কিছুকে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। আমার খুব ইচ্ছা হয় আমার দর্শক বন্ধুদের আমি যদি এই রান্নার ভিডিওর সাথে গন্ধটাও বোঝাতে পারতাম। যাই হোক, চাপা দিয়ে আবারও এটাকে রান্না করব আরও 10 মিনিটের জন্য। আবারও চাপা খুলে নিলাম। এবার সব কিছুকে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা আলুগুলো। মাটন কষা বা মাটনের যে কোনো রেসিপির বানানোর সবথেকে ইম্পর্টেন্ট টিপ হলো এটাকে আমাদের ধৈর্য ধরে কম আঁচে করতে হয়। দিয়ে দিলাম আলুটা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করব। আমি চেষ্টা করছি এই রান্নাটা যত সহজভাবে আপনাদের কাছে তুলে ধরে দিতে পারি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর চিনিটা দেবার পর আবারও সব কিছুকে একটু মিক্স করলাম। চিনি দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর কি। সব কিছুকে একটু ভালো করে মিক্স করে আবারও চাপা দিয়ে আলুটা আমাদের ভালো মতো কুক করে নিতে হবে, কারণ আলুটা আগে কিন্তু আমরা মাত্র 80% কুক করেছিলাম। তাই জন্য আরও 5 মিনিট আলুটাকে লো হিটে একটু কুক করে নেব। আর চাপা খুলে নিয়ে সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। আপনারা যারা চান তারা ওপর থেকে ধনে পাতা দিতে পারেন, গরম মশলা গুঁড়ো দিতে পারেন, বা আরও অন্য কিছু দিতেই পারেন, কিন্তু আমার মনে হয় এই রান্নার স্বাদ ঠিক এইভাবে করলে একদম বিয়েবাড়ির স্বাদে তৈরি হয়ে ওঠে। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকবে। আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনারা বাড়িতে মাটন ঠিক কীভাবে তৈরি করেন। আশা করছি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।